আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের হিস্ট্রি থেকে পেজ 222 থেকে সমস্ত 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করাবো। আশা করি সবাই মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করছো, কারণ ফাইনাল এক্সামকে তো আর বেশি দেরি নেই। তাই কিন্তু এখন এই যে 38 দিন, এই 38 দিন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাই মন দিয়ে খুব ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের যে সমস্ত ইতিহাস থেকে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো তোমরা দেখেছো, খুবই টাফ কোশ্চেন আমার যেটা মনে হয়। প্রথম 2-3টে সেট মোটামুটি ঠিকঠাকই ছিল, তারপরে সেটগুলো যে দিয়েছে সেগুলো কিন্তু খুবই টাফ, এবং বইতেও অ্যান্সার নেই এরকম কিছু কিছু কোশ্চেন আছে। কারণ 2 নম্বর লিখতে গেলে তোমাদের যথেষ্ট খাটতে হবে, কারণ ওই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তোমাদের তৈরি করতে হবে নিজেদের। সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করবো। আর এর আগে তোমরা অবশ্যই বলবে যে এই যে কোশ্চেনগুলো আমি আপলোড করছি তোমাদের কতটা হেল্প হচ্ছে, কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। চলো এই 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করা যাক। আর এক্সাম তো খুব দেরি নেই, তাই কিন্তু এই 38 দিন বা 36 দিন এরকম আছে। এই 36 দিন কিন্তু তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, আর ভালো একটা স্কোর করতে হলে কিন্তু এই 36 দিন তোমার, এটা মাথায় রাখো। আর এই 36 দিনে কোনো রকমভাবেই কিন্তু কোনো ফাঁকিবাজি নয়, এটা মাথায় রাখবে। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের এই যে মাধ্যমিক তোমাদের বোর্ডের কিন্তু ফার্স্ট এক্সাম, তাই মাথায় রাখবে যে বোর্ডের ফার্স্ট এক্সামটা যেন তোমাদের 100% তোমরা যেন দিতে পারো। চলো 1 নম্বর কোশ্চেন বলছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার লক্ষ্য কী? অ্যান্সার দেখো, 1982 খ্রিস্টাব্দে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস কিন্তু রচনার পদ্ধতির কথা তুলে ধরেন, যা সাবঅল্টার্ন স্টাডিজ নামে পরিচিত। এই ইতিহাসের গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমত প্রচলিত ইতিহাস চর্চায় সমাজের উচ্চবর্গের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হতো। লক্ষ্য কী ছিল না, ইতিহাস চর্চার নিম্নবর্গ অর্থাৎ কৃষক, শ্রমিক, শহুরে জনতা, আদিবাসী এবং সমাজের নিম্নস্তরের মানুষ ও মহিলাদের উদ্যোগে বিভিন্ন সক্রিয় আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দ্বিতীয়ত কিনা, নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্ঞান পাণ্ডে, স্টিফেন হেনিংহাম, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, শাহিদ আমিন প্রমুখ। 2 নম্বর কোশ্চেন কি বলছে না, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনীর গুরুত্ব কী? না, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব হচ্ছে অপরিসীম। গুরুত্ব কী? 1 নম্বর গুরুত্ব বলছে দেখো, লেখক প্রত্যক্ষদর্শী রূপে বিবরণীয় স্মৃতি রোমন্থন করেন। 2 নম্বর কি না, এই ধরনের লেখায় একটি বিশেষ সময়কালের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনৈতিক অবস্থার আখ্যান ফুটে ওঠে। সীমাবদ্ধতা কী? না, এই উপাদান ব্যবহারে সতর্ক থাকা উচিত। কারণ কি না, কারণটা হচ্ছে লেখকের ব্যক্তিগত মতামত এখানে হচ্ছে প্রাধান্য লাভ করে। 3 নম্বর কোশ্চেন দেখবে, এশিয়াটিক সোসাইটি। আর এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে, কারণ এই খাতায় নোট ডাউন করলে এগুলো তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। আর অনেকেই কমেন্ট করেছো যে এর যে বাদ বাকি সেটগুলো আছে সেগুলো নিয়ে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার জন্য, কারণ কোশ্চেনগুলো তো তৈরি করতে হবে। কারণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের টেক্সট বইতে কিন্তু ভালো মতো দেওয়া নেই, তাই অবশ্যই কিন্তু ভালো করে তৈরি করে তোমাদের আপলোড করতে হচ্ছে। তাই অবশ্যই তোমাদের কতটা হেল্প হচ্ছে, তোমাদের রেসপন্সটা কিন্তু আমার কাছে খুবই জরুরি, তাই তোমরা অবশ্যই রেসপন্স করবে। 3 নম্বর কোশ্চেন বলছে, এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? না, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কী ছিল? না, 1 নম্বর উদ্দেশ্য ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করা। ভারতের প্রাচীন সভ্যতা চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2 নম্বর কিনা, ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা। তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক কীভাবে দৃঢ় হবে। 4 নম্বর কি না, ইভানজেলিক্যাল আন্দোলন কি? ইভানজেলিজম বা ইভানজেলিক্যালের অর্থ হলো কিন্তু ভগবত প্রচারক, দর্শক। ইভানজেলিজম এর উপর ভিত্তি করে ঊনবিংশ শতকে ইংরেজদের আচরণে অনেকটাই গড়ে উঠেছিল। এই মতবাদের দুজন অন্যতম প্রবক্তা ছিলেন চার্লস গ্র্যান্ট এবং স্যার জন শোর। এই মতবাদে যারা বিশ্বাসী তারা মনে করতেন কতিপয় বা সামান্য ইংরেজ কর্তৃক ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা ভগবানের পূর্ব নির্দেশিত ঘটনা। এই ঘটনার মাধ্যমে তাদের এক পবিত্র কর্তব্য সম্প্রদানের প্রয়োজন। সেই কর্তব্য হলো ভারতবর্ষের অগণিত জনগণকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই মতবাদে বিশ্বাসী চার্লস গ্র্যান্ট 1792 খ্রিস্টাব্দে এক পুস্তিকাতে লিখেছেন যে ভারতবাসীর দুঃখ দুর্দশার কারণ তাদের অজ্ঞতা এবং পুরোহিত শ্রেণীর অত্যাচার। কাজেই তাদের সুখ বিধানের জন্য অজ্ঞতা দূর করার প্রয়োজন, এবং তার জন্য প্রয়োজন কিন্তু শিক্ষার প্রসার। 5 নম্বর কি বলছে না, ক্রিমিনাল ট্রাইবাস অ্যাক্ট কেন পাস করা হয়েছিল? অ্যান্সার দেখো না, উত্তর ভারতের জন্য ক্রিমিনাল ট্রাইবাস অ্যাক্ট
1871 চালু করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার, যার মাধ্যমে বহু উপজাতিকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া হয়। 1876 সালে বাংলায়ও চালু হয় সেই আইন। 1911 সালে চালু হয়েছিল মাদ্রাজে। 6 নম্বর কোশ্চেন কি বলছে না, তিতুমিরের বারাসাত বিদ্রোহ কি ধর্মীয় আন্দোলন ছিল? বারাসাত বিদ্রোহ তো ধর্মীয় আন্দোলন ছিল, কারণ মুসলিমদের যে নির্দেশাবলী সেটাকে প্রাধান্য দেওয়াটাই কিন্তু কাজ ছিল, মানে শুদ্ধিকরণ যেটাকে বলা যায়। বাংলায় ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি। বাংলায় ওহাবী আন্দোলনের প্রবর্তক ছিলেন কিন্তু তিতুমির। তিনি 24 পরগনার বারাসাত অঞ্চলে ওহাবী আন্দোলনের সূচনা করেন। তিতুমিরের নেতৃত্বে সংগঠিত বাংলার ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে। ধর্মীয় আন্দোলন কি না, ওহাবী আন্দোলনের সূচনা হয়েছিল কিন্তু ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটানোর জন্য। তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য প্রচার করেছিলেন। একমাত্র আল্লাহকে মান্য করতে হবে। ডক্টর অভিজিৎ দত্ত উৎপত্তি ও উদ্দেশ্যের দিক থেকে এই আন্দোলনকে ধর্মীয় আন্দোলন বলেই কিন্তু চিহ্নিত করেছেন। তাহলে এটা কিন্তু একটি ধর্মীয় আন্দোলন ছিল। 7 নম্বর কোশ্চেনটা দেখো, ভারত সভার উদ্দেশ্যগুলি কী ছিল? এই কোশ্চেনটা অনেকগুলো সেটেই আছে, তাই এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে ভারত সভা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য কি? 1 নম্বর উদ্দেশ্য ছিল দেশের জনমত গঠন করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা। 3 নম্বর হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো। 4 নম্বর রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। 8 নম্বর কোশ্চেন দেখো, গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? এটা ঔপনিবেশিক হবে, একটু কারেকশন করবে তোমরা। অ্যান্সার দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র গগেন্দ্রনাথ ঠাকুর বিংশ শতাব্দীর প্রথমার্ধে তার অঙ্কিত রাজনৈতিক ও সামাজিক সমস্যামূলক ব্যঙ্গচিত্রগুলির মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থা আলোচনা করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক কুসংস্কার নয়, ধর্মীয় গোঁড়ামি, জাতপাত, উচ্চবিত্ত ও নিম্নবিত্ত মানুষের দ্বিচারিতা, কলকাতার বাবু সম্প্রদায়ের বিলাসিতা, ব্রিটিশ সৈন্যদের নিপীড়ন ইত্যাদি বহু বিধি বিষয়ে উপর গগেন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্কন করেন। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের সমালোচনা করেন। তিনি আঁকেন স্টেট ফিউনারেল অফ এইচ.ই. ওল্ড বেঙ্গল, যে চিত্রটিতে পাশ্চাত্যের অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে বাংলার সমাজের ভাঙন ধরা পড়েছে। অন্যদিকে শিক্ষার কারখানা নামক চিত্রে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে কটাক্ষ করেছেন তিনি। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী ও রিভিউ পত্রিকা দুটিতে গগেন্দ্রনাথের এই সকল ব্যঙ্গচিত্রগুলি প্রকাশিত হতো, যার মূল উদ্দেশ্য কী ছিল না, সমাজ চেতনা সৃষ্টি, মেকি দেশাত্মবোধের সমালোচনা ও ঔপনিবেশিক নীতির আলোচনায় তার এই চিত্রগুলির গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। এই অ্যান্সারটা একটু বড় আছে, ভালো করে দেখবে। 9 নম্বর কোশ্চেনটা দেখো, বটতলা প্রকাশনী ছাপাখানার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? না, 19 শতকে কলকাতার কালচারের ভিতরেই জন্ম হয় বটতলার কালচারে। তো বটতলার প্রকাশনা কি না, 19 শতক সময়কালের মধ্যে কলকাতার মূলত দর্জিপাড়া, শ্যামবাজার, জোড়াসাঁকো, শিয়ালদহ ইত্যাদি জায়গা জুড়ে জনরুচি অনুযায়ী যেসব প্রকাশনা চলত তা বটতলার প্রকাশনা নামে কিন্তু পরিচিত। বৈশিষ্ট্যসমূহ কী আছে না, তৎকালীন জনরুচির বড় অংশের ধারক ছিল বটতলা। বিভিন্ন বিচিত্র বিষয়, ব্রতকথা, প্রাকৃতিক দুর্যোগ, তারপর সমসাময়িক ঘটনা, রসালো কেচ্ছা কাহিনী, সচিত্র গুপ্তকথা ইত্যাদিকে কেন্দ্র করে লেখা বাংলা বই সস্তায় ছাপাতো বটতলার প্রেসগুলি। নামকরা বটতলার প্রেসসমূহ বটতলা অঞ্চলের যেসব প্রেস জনপ্রিয়তা লাভ করেছিল সেগুলি হলো অরুণ, কবিতা রত্নাকর, কমলালয়, গ্রেট ইডেন ইত্যাদি। প্রকাশক কিনা বটতলার প্রকাশকদের মধ্যে অন্যতম ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কলিকাতা কমলালয়, তার নববাবু বিলাস, তারপরে দ্যুতি বিলাস, নববিলাস, তারপর হচ্ছে ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনাসমূহ। 10 নম্বর কোশ্চেন দেখবে, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার দেখো, স্বদেশী আন্দোলনের সময় 1906 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গড়ে ওঠে। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1 নম্বর জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান করা। 2 নম্বর শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। 3 নম্বর নৈতিক শিক্ষাদান আবশ্যিক করে তোলা। 4 নম্বর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ইত্যাদি কিন্তু ছিল এদের এই জাতীয় সভার কিন্তু
উদ্দেশ্য। 1 নম্বর দেখবে একা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল, এই কোশ্চেনটাও বারবার রিপিট হয়েছে তোমাদের সেটে। অ্যান্সার দেখো 1921 খ্রিস্টাব্দের শেষ দিকে উত্তর পশ্চিম অযোধ্যায় নিম্নবর্গের কৃষকরা একা বা একতা আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। আন্দোলনের চরিত্র ছিল উগ্র প্রকৃতির। একা আন্দোলন শুরু হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান ছিল, যথা কি 1 নম্বর হচ্ছে নির্ধারিত খাজনার চেয়ে 50% অতিরিক্ত খাজনা নির্ধারণ। 2 নম্বর বাটাই বা উৎপন্ন শস্যের বদলে নগদ অর্থে কর প্রদান ইত্যাদি। 3 নম্বর খাজনা আদায়কারী ঠিকাদারদের অত্যাচার ও শোষণ। 12 নম্বর কোশ্চেন দেখো নারী কর্ম মন্দির কেন প্রতিষ্ঠিত হয়েছিল, দেশবন্ধুর প্রেরণায় নারীদের মধ্যে কাজ গড়ে তোলেন। 1921 সালে নারী কর্ম মন্দির সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। এ প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল চরকা ও খদর জনপ্রিয় করা এবং দেশপ্রেম উদ্বুদ্ধ করা। 1932 সালে অসহযোগ আন্দোলনে যে প্রথম 3 জন মহিলা আইন অমান্য আন্দোলন করেছিলেন, উর্মিলা দেবী ছিলেন তাদের একজন। তিনি কলিকাতা নারী সত্যাগ্রহ সমিতির সভানেত্রী ছিলেন। 13 নম্বর কোশ্চেন বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল। অ্যান্সার দেখো না, ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন কিন্তু মানবেন্দ্রনাথ রায়। 1915 খ্রিস্টাব্দে জার্মানিতে থেকে অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে তিনি ভারত ত্যাগ করেন। কিছুদিন পর আমেরিকা হয়ে মেক্সিকো পৌঁছে সেখানে তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন। 1920 খ্রিস্টাব্দে লেনিনের আমন্ত্রণে তিনি কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসে যোগদান করতে সোভিয়েত রাশিয়া বা ইউনিয়নে যান। লেনিনের যুক্তি খণ্ডন করে তিনি ভারতে আন্দোলন পরিচালনায় জাতীয় কংগ্রেসের সঙ্গে একত্রে আন্দোলন পরিচালনার তত্ত্ব খারিজ করে দেন। 1920 খ্রিস্টাব্দে অক্টোবরে তার নেতৃত্বে তাশখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 1922 খ্রিস্টাব্দে তিনি বার্লিনে কমিউনিস্ট পার্টির সদর দপ্তর গড়ে তোলেন এবং দলের মুখপাত্র ভানগার্ড অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স প্রকাশ করেন। সেখান থেকেই তিনি ভারতীয় কমিউনিস্টদের সহায়তায় ও পরামর্শ দান করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থটি হলো ইন্ডিয়া ইন ট্রানজিশন। 14 নম্বর কোশ্চেনটা দেখো সূর্য সেন স্মরণীয় কেন। অ্যান্সার দেখো বাংলার বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন কিন্তু সূর্য সেন। তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন বলে মাস্টারদা নামেও তিনি কিন্তু পরিচিত। অবদান কী ছিল না, তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি বাহিনী গঠন করেন। তার উল্লেখযোগ্য বিপ্লবী কার্যাবলী হল 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 15 নম্বর কোশ্চেন দেখো নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি লেখো। অ্যান্সার দেখো 1950 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা কিন্তু নেহেরু লিয়াকত চুক্তি নামে কিন্তু পরিচিত। নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি কি না, 1 নম্বর দেখো সংখ্যালঘুরা যে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে তারা সেই রাষ্ট্রের কাছেই প্রতিকার চাইবে। 2 নম্বর পূর্ববঙ্গ, পশ্চিম বাংলা ও আসাম থেকে যদি কেউ অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে সাহায্য করা হবে। 3 নম্বর ভারত ও পাকিস্তান উদ্বাস্তু সমস্যার কারণ ও উদ্বাস্তুদের সংখ্যা নির্ধারণের জন্য অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন গঠন করবে। এবং শেষ কোশ্চেন 16 নম্বর উদ্বাস্তু সমস্যা কি, এই কোশ্চেনটাও বারবার কিন্তু রিপিট হচ্ছে তোমাদের সেটে। আমি পড়াতে যেটা দেখলাম তোমাদের কিন্তু এমন কিছু কোশ্চেন আছে, পড়াতে যেটা দেখেছিলাম সেটা তোমাদের হচ্ছে এমন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু অনেকগুলো সেটা দেখছি বারবার রিপিট হচ্ছে। ওই কোশ্চেনগুলো কিন্তু তোমরা মন দিয়ে ভালো করে দেখবে। আর যারা বলেছো কমেন্ট করেছো বারবার ধরে যে এর পরবর্তী যে ভিডিওগুলো মানে সেটের যে ভিডিওগুলো সেগুলো দেওয়ার জন্য, আমি কিন্তু অবশ্যই তোমাদের কথা রাখবো এবং হচ্ছে ওই সেটের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো সময় মতো। আর তোমরা এইগুলো কোশ্চেনগুলো কিন্তু পড়তে থাকো, কারণ ইতিহাসে যেটা দেখছি 2 নম্বরের কোশ্চেন এবং 4 নম্বরের কোশ্চেন এবং 8 নম্বরের কোশ্চেনও এতটা সহজ হবে বলে কিন্তু মনে হচ্ছে না কোশ্চেনগুলো দেখে। তাই অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর এইগুলোই তো সম্ভাব্য কোশ্চেন, অবশ্যই পড়লে তোমরা নিশ্চয়ই ভালো করে এক্সাম দিতে পারবে। শেষ কোশ্চেন দেখো উদ্বাস্তু সমস্যা কি। 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের পর সাম্প্রদায়িক দাঙ্গা ও উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। ভারত বিভাজনের সঙ্গে যে সমস্যা নতুন রাষ্ট্র গঠনকারীদের সামনে বড় চ্যালেঞ্জের সৃষ্টি করেছিল তাই হলো উদ্বাস্তু সমস্যা।
উদ্বাস্তু সমস্যার প্রকৃতি ছিল নিম্নরূপ: দেশভাগ, ভারতের জনসংখ্যা বৃদ্ধি, আশ্রয়দান, ত্রাণ ও পুনর্বাসন হবে, এটা একটু কারেকশন করে নেবে, অর্থনীতির সমস্যা, স্থানীয়দের সঙ্গে বিরোধ প্রভৃতি। এই ছিল তোমাদের 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর। অবশ্যই এগুলো ভালো করে পড়বে এবং পরবর্তী যে ভিডিওটা সেটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে তোমাদের যে ইতিহাস থেকে মোট 11টা কোশ্চেন থাকবে, মোট 22 নাম্বার, তাই ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো রেডি করতে হবে। আর পর্ষদের টেস্ট পেপার পাওয়া মাত্রই কিন্তু 7টা থেকে 8টা সেট কিন্তু তোমরা ভালো করে পড়বে, কারণ আমি দেখেছি তো আমার শিক্ষকতায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তোমাদের ওই 7টা থেকে 8টা সেট করলেই কিন্তু তোমরা মোটামুটি ভালো একটা স্কোর করতে পারবে, আর কোশ্চেনগুলো সম্বন্ধেও তোমরা কিন্তু পরিচিত হবে। আর তৃতীয়ত সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু এখন পড়তে থাকো। যেগুলো পড়া হয়ে গেছে, যাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদেরও বলবো যে মন খারাপ না করে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, কারণ এখনও 36 দিন বাকি। 36 দিন বাকি মানে তোমরা যদি মন দিয়ে পড়ো অনেকটাই কিন্তু কভার করতে পারবে। আর যারা ভালো রেজাল্ট করেছো তারা অবশ্যই ভালো করে রিভিশন করো, আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো দেখছো, টেস্ট পেপার তো পেয়ে গেছে, মানে এবিটিএটা যেটা পেয়েছো, এবিটিএতে দেখো কিছু কিছু কোশ্চেন আছে প্রতিটা সাবজেক্ট থেকে, দেখবে যে অনেক কোশ্চেন আছে যেগুলোর সঙ্গে কিন্তু তুমি পরিচিত নয়, এবং পরিচিত হলেও তুমি কিন্তু ভালো করে অ্যান্সার লিখতে পারছো না। তুমি চেষ্টা করবে সেই কোশ্চেনগুলো ভালো করে লেখার জন্য প্রস্তুতি নেওয়া। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে, আর তোমাদের ফিডব্যাক চাই। ফিডব্যাকটা কি না, এই কোশ্চেনগুলো তোমাদের কতটা উপকারে আসছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো।